দুর্নীতি আমাদের দেশের প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। দুর্নীতিমুক্ত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি শুদ্ধি অভিযান শুরু করে দিয়েছে। ভিউয়ার্স, আপনারা সকলে অবগত আছেন যে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই বিগত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাধর এবং কথিত যশা এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলারা যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে দেশ ও জাতিকে অমানিসার অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল, দেশটাকে দাঁড় করিয়েছিল একটি গভীর খাদের কিনারায়। তাদের মতো কুখ্যাতিবান বাঘা বাঘা লোকদের একের পর এক কিন্তু ছাত্র জনতার ঐকান্তিক প্রচেষ্টায় একটি বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন পাকড়াও করে একের পর এক শাস্তির আওতায় আনছে। তদ্রূপ ভূমি খাত এর বাইরে নয়, এই সেক্টরেও অনেক দুর্নীতিবাজ রয়েছে যারা দেশে বিদেশে আত্মগোপনে রয়েছে। যাই হোক, ভূমি মালিকদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের 2টি নির্দেশনা আসুন শুরু করা যাক। দর্শক মণ্ডলী, তন্মধ্যে ফার্স্ট ইনস্ট্রাকশন হলো অবশ্যই ভূমি অফিসগুলোর সাথে সংশ্লিষ্ট যে ভূমি কর্মকর্তারা আছে তাদের জরুরি ভিত্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে চলতি বা বিগত বছরের কোনো খাজনা ডিউ থাকলে তাহলে তা অনতিবিলম্বে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো মালিক যদি গড়িমসি করে এবং অনীহা বা অনিচ্ছা প্রকাশ করে বা বিলম্ব করে তাহলে তাদেরকে সচেতন করতে হবে এবং ভূমি আইনের কঠোর দিকগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। কেননা বর্তমানে যে ভূমি আইন রয়েছে তাতে স্পষ্ট করে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো কারণ ব্যতিরেকে এবং যৌক্তিক অজুহাত ছাড়া পরপর যদি 3 বছর কোনো সম্পত্তির খাজনা প্রদান না করেন তাহলে ওই সম্পত্তি সরকার ফাঁস করে নিতে পারবেন। শুধু তাই নয়, অলরেডি নিলামে উঠিয়ে নালিশি সম্পত্তি অন্যত্র বিক্রয় করে দিতে পারবেন। যার কারণ কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির কোনো খাজনা যাতে ডিউ না পড়ে সেজন্য ওই সব ব্যক্তিদের আঞ্চলিক এখতিয়ারের ভিত্তিতে যে ভূমি অফিস সমূহ রয়েছে সেই অফিসের ভূমি কর্মকর্তাদের জোরালো প্রচারণা করতে হবে এবং তাদের সচেতন করতে হবে এবং প্রচারণার যত রকম ওয়ে আছে তা সম্পন্ন করতে হবে। তথাপিও যদি কোনো ব্যক্তি খাজনা প্রদান না করে থাকে তাহলে তার বিরুদ্ধে জরুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোনো ব্যক্তি পরপর একটানা 3 বছর যদি খাজনা বাকি রাখে বা তার খাজনা যদি বাকি পড়ে যায় তাহলে তার জমি খাস খতিয়ানে চলে যাবে নিঃসন্দেহে, নির্দ্বিধায় 100%। তাহলে আপনার জমি যদি পরিশুদ্ধ বা স্বচ্ছ বা নির্ভেজাল রাখতে চান তাহলে খাজনা দিয়ে রাখুন, অন্যথায় জমি হারাবেন। প্রত্যেক বছরে যে খাজনা নির্ধারিত থাকে তা পরিশোধ করা ম্যান্ডেটরি, দ্যাট মিনস বাধ্যতামূলক। এক্ষেত্রে ভূমি মালিক সকলের জ্ঞাতার্থে আরও একটি বিষয় বলে রাখা ভালো যে যদি ব্যক্তি মালিকানাধীন জমি যদি কৃষি বা ফসলি জমি থেকে থাকে কারো, সেক্ষেত্রে আপনার জমি কিন্তু 25 বিঘা পর্যন্ত খাজনা মওকুফ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার প্রতি বছর একটি মওকুফ দাখিলা করতে হবে। এর পরিপ্রেক্ষিতে আপনার এর সাথে সাথে একটি রসিদ গ্রহণ করে নিতে হবে। এছাড়া আপনার যদি কোনো বাড়ি ভিটার জমি থাকে এবং সেই জমি যদি আবাসিক বা বাস্তবিটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জমির খাজনা প্রদান ম্যান্ডেটরি। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আপনার যে খতিয়ান বা পর্চার মালিকানা রেকর্ড থাকে সেই রেকর্ডে যদি আপনার বাড়ি বা বাস্তবিটা লেখা না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু বাড়ির খাজনা প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ভূমি অফিসে আপনাকে যেতে হবে। সেখানে দায়িত্বে যে কর্মকর্তা আছে তা বা তহসিলদার থাকেন তার কাছে আপনার সবকিছু খুলে বলতে হবে। সেখানে আপনার কোনো বাস্তব ভিটা বা আবাসিক ভিটা নাই, আপনি ফসলি জমি বা বাগানের জমিতে আপনি বাড়ি নির্মাণ করেছেন। এক্ষেত্রে আপনি যতটুকু জমিতে বাড়ি নির্মাণ করেছেন সেক্ষেত্রে আপনি জমির পরিমাণ হিসেব করে এবং আপনি ঠিক যত শতাংশ জমিতে বাড়ি করেছেন আপনার সেই বাড়ি জমি বা বাস্তবিটা হিসাবে খাজনা প্রদান করতে হবে। প্রত্যেক নাগরিককে তার বাড়ির খাজনা প্রদান করতে হবে, এটাই বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। যারা আলাদাভাবে বাড়িতে বসবাস করতেছেন সেক্ষেত্রে তার বাড়ি জমির খাজনা প্রদান করতেই হবে ম্যান্ডেটরি ভাবে। যদি তার বাড়ির জমি বাস্তবিটা হয়ে নাও থাকে বা রেকর্ড খতিয়ানে বাস্তবিটা উল্লেখ নাও থাকে তথাপিও তাকে বাস্তবিটা হিসাবে খাজনা প্রদান করতে হবে। এক্ষেত্রে তার অন্যান্য কৃষি জমি বা অনাবাদী যতটুকু জমি আছে সেক্ষেত্রে 25 বিঘার ভিতরে মওকুফ পাবে। এর ভিতরে এটা
আসবে না, এর বাইরের অংশ আসবে। দ্যাট মিনস তিনি যতটুকু অংশ বাড়ি করেছে সেটার খাজনা প্রদান করতে হবে এবং এই নির্দেশনা প্রত্যেক জমির মালিকগণকে প্রপারলি মেনে চলতে হবে। আপনি যদি আপনার জমি হস্তান্তর করবেন সেক্ষেত্রে কিন্তু তা খাজনা না দিলে তা হারাবেন, তাহলে কিন্তু খাজনা না দেওয়ার কারণে জমি খাস করা হবে। এছাড়া পরবর্তী রেকর্ডের সময় আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত করা হবে না। তাহলে আপনি যদি আপনার জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করাতে চান সেক্ষেত্রে আপনার বাড়ির জমির খাজনা আপনাকে প্রতি বছর প্রদান করে রাখতে হবে। দ্যাট মিনস এই খাজনা দিয়ে রেগুলার করে রাখতে হবে। সেকেন্ড ইনস্ট্রাকশন হলো, কোনো ব্যক্তির জমি নামজারির আবেদন যদি তার জমির নিকটবর্তী আঞ্চলিক এখতিয়ারের মধ্যে অবস্থিত ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আছে বা এসি ল্যান্ড মহোদয়ের দ্বারা কোনোভাবে ধ্বংসকতা বা ভুলভাবে খারিজ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কোনো আপসেট বা হতাশ হওয়ার কারণ নেই। আপনি ব্যক্তি মালিক বা কোনো প্রতিষ্ঠানের মালিক হিসেবে যদি আপনার সাথে এমন ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার নামে যে নামজারি বাতিল করে দেওয়া হয়েছে বা আপনার আবেদন বাতিল করে দেওয়া হয়ে থাকে, তাহলে আপনি আপনার যে নামজারি আবেদন বাতিল করেছে সেটার এগেনস্টে আপনি ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক বা ডিসি বরাবরে আবেদন করে তা সঠিক করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সংশ্লিষ্ট কাজের জন্য দায়িত্বরত কর্মকর্তা বরাবরে তথা এডিসি মহোদয় বরাবরে আবেদন করলে তিনি আপনার আবেদন আমলে গ্রহণ করবেন, আপনার সমস্ত বিষয় শুনবেন এবং যাচাই বাছাই করে দেখবেন আপনার জমি আপনি কিভাবে মালিকানা অর্জন করেছেন কিংবা আপনার জমিতে কোনো মিসলিডিং বা এরর আছে কিনা। আপনি যদি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তবে সিএস রেকর্ড থেকে শুরু করে এসএম, আরএস, বিআরএস, সিটি জরিপ এইসব রেকর্ড পর্যন্ত প্রত্যেক রেকর্ডে ধারাবাহিকভাবে মালিকানা অর্জন করেছেন কিনা। আর আপনি যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে যার কাছ থেকে ক্রয় করেছেন সে কিভাবে মালিক হয়েছেন বা সঠিকভাবে মালিক হয়েছিলেন কিনা। উনি যদি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে উনি যার কাছ থেকে জমি কিনেছেন তিনি সঠিকভাবে কিনেছেন কিনা, জমির ধারাবাহিকতা বা সিএস থেকে সব জরিপ, দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরিথিং ধারাবাহিকতা ঠিক আছে কিনা, এগুলোর ধারাবাহিকতা মেইনটেইন করে যদি সঠিক একটি দলিল তৈরি করা হয় এবং তা আপনার কাছে বিদ্যমান থাকে তাহলে আপনি অবশ্যই নামজারি করাতে পারবেন। তারপরও যদি পূর্বের এসিল্যান্ড কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নিয়ে তঞ্চকতা করে ফ্রডুল্যান্ড করে আপনাকে বঞ্চিত করে থাকে বা আপনার নামজারি আবেদন বাতিল করে দিয়ে থাকে তবে আপনি সেক্ষেত্রে এডিসি বরাবর আপিল দাখিল করে আপনার জমির নামজারি করে নিতে পারবেন। সেক্ষেত্রে এডিসি সবকিছু যাচাই বাছাই করে আপনার জমির নামজারি আবেদনের সঠিকতা নিশ্চিত করে এডিসি আপনার নামজারি আবেদন গ্রহণ করবে। এক্ষেত্রে ক্ষেত্র বিশেষে যদি আপনার কোনো মিসসেলেনিয়াস কেস বা বিবিধ মামলা করার প্রয়োজনীয়তা অনুভব করেন, দ্যাট মিনস আপনার আগে যদি কোনো ব্যক্তি আপনার জমি নামজারি করে নেয় তাহলে আপনি এই মিসকেস করে নামজারি বাতিল করতে পারবেন, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবেন। এই বিষয়টি এমন হয় যে অনেক সময় দেখা যায় আপনি জমি ক্রয় করেছেন, ক্রয়ের পর আপনি কিন্তু কোনোরূপ নামজারি করাননি বা আপনি হয়তো জানতেন না বা আপনি হয়তো অবহেলা করেছেন বা আপনি হয়তো জমি ক্রয় করার পর দখলে থাকা পর্যন্তই শেষ বা এমত অবস্থায় আপনি প্রবাসে চলে গিয়েছেন, এই জন্য নামজারি করাতে পারেননি, দখলে আছেন, বাউন্ডারি করে রেখেছেন, দলিলও আছে। তথাপিও দেখা গেল যার কাছ থেকে জমি কিনেছিলেন ওই ব্যক্তি ওই সুযোগ বুঝে বা গ্যাপ বুঝে আপনার জমিটি পুনরায় অন্যত্র বিক্রয় করে দিয়েছেন গোটা দাগে এবং যে ব্যক্তি ক্রয় করেছেন সাথে সাথেই তার নিজের নামে নামজারি করে নিয়েছেন। এক্ষেত্রে ওই ব্যক্তি আপনাকে বলতেই পারে যে উনি জমি ক্রয় করেছেন এবং আপনাকে দখল ছাড়ার জন্য প্রেশার ক্রিয়েট করতে পারে। আপনার মাথায় আকার ভেঙে পড়ার মতো অবস্থা হলো। এমত অবস্থায় আপনি কি করবেন? তখন আপনিও তাকে বলতে পারেন যে এই জমি আপনি প্রথমে কিনেছেন। আসলে নামজারি যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি খারাপ, প্রতারক, জালিয়াতি বা দুষ্ট স্বভাবের হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি চাইলেই গোপনে অন্যত্র বিক্রয় করে দিতে পারবেন। যদি আপনি নামজারি না করে থাকেন তিনি তখন এই ফাঁক ফোকরের সুযোগ নিয়ে এটা ধরুন করে নিয়েছে। এমত অবস্থায় আপনি কি দিশাহারা হয়ে যাবেন? আপনি কি না, মোটেও তা হবেন না। আপনাকে এখন বিভিন্ন ধাপ অনুসরণ করে এটা ঠিক করে নিতে হবে, যেহেতু ওই ব্যক্তি তার সব ডকুমেন্টস নিয়ে হাজির হতেই পারে এবং বলতে পারে যে আমার দলিল আছে,
আমার নামে নামজারি আছে, তাই এই জমির মালিকানা দাবিও করতে পারে। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওই ব্যক্তির নামজারি বাতিল করার জন্য এডিসি বরাবর একটি আবেদন করে দেওয়া বা আপিল করে দেওয়া। এক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো জমির মালিকানা সেই ব্যক্তিই পাবে সর্বপ্রথম যে ব্যক্তির নামে জমির দলিল রেজিস্ট্রেশন হয়েছে, দলিল সৃজিত হয়েছে। তবে মনে রাখবেন, জমির দলিলটি যথাযথ আইনে মেনে সঠিকভাবে রেজিস্ট্রি হয়েছে কিনা সেটাই বিবেচ্য বিষয়। সেখানে কোনো রকম দাগ নং, জমির অংশ বা শ্রেণীর চৌহদ্দির ভুল থাকলে কিন্তু হবে না, মিসলিডিং থাকলে হবে না, এরো থাকলে হবে না। জমির 25 বছরের ধারাবাহিক বিবরণ, এখানেও কিন্তু কোনো ভুল থাকলে হবে না। যদি কোনো ভুল না থাকে সেক্ষেত্রে জমির দখল ও সত্ত্ব আপনিই পাবেন এবং ওই ব্যক্তির নামজারি আলটিমেটলি বাতিল করে আপনার নামে নামজারি করে দিবে। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এডিসি বরাবরে গিয়ে আপনার সব ডকুমেন্টস নিয়ে এডিসি বরাবরে মিসকেস করে দেবেন এবং যার কাছ থেকে কিনেছেন এবং যার নামে নামজারি হয়েছে তাকেও থাকতে হবে, কাগজপত্র নিয়ে আসতে বলবেন এবং তখন এসব যাচাই বাছাই করে সঠিকতা যাচাই করে দেখবেন যে আপনার সকল ডকুমেন্টস সঠিক আছে। থাকলে তখন তিনি আপনার পক্ষে রায় ও ডিক্রি দিবেন। তখন আপনাকে নামজারি প্রদান করা হবে এবং সুযোগ দেওয়া হবে, মালিকানা প্রদান করা হবে এবং আপনি এই অনুযায়ী সব ডকুমেন্টস নিয়ে নিকটস্থ ভূমি অফিসে গিয়ে একটি হোল্ডিং খুলে নেবেন এবং আপনি অনায়াসে জমির খাজনা প্রদান করতে পারবেন। অতঃপর দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি জমি ক্রয় করেছিলেন, দ্যাট মিনস যে ব্যক্তি নামজারি করেছিলেন তার নামজারি কিন্তু আলটিমেটলি বাতিল করে দিবেন এবং তার দলিলটি অবৈধ ঘোষণা করে দিবেন। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নম্বরে।